রাত প্রায় 10 মিনিট পর রুমে এসে দেখে অরণ্যকে রুমে দেখতে না পেয়ে সে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা। দেখে ইনিয়া বুঝতে পারে অরণ্য ফ্রেশ হয়ে বাহিরে চলে এসেছে। ইনিয়ার হাতে থাকা কফি টেবিলের উপর রাখে। এরপর ব্যালকনিতে উকি দিয়ে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে আছে। অরণ্যর হাতে সিগারেট, যা দেখে ইনিয়া ভুরু কুঁচকে অরণ্যর দিকে তাকায়। অরণ্য হাতে থাকা সিগারেট যখন ঠোঁটের কাছে নিয়ে এক টান দিতে যাবে, তার আগে ইনিয়া ওর হাত ধরে ফেলে। এরপর হাত থেকে সিগারেট ফেলে দেয়। ইনায়া সিগারেট ফেলে দেওয়ার কারণে অরণ্য বিরক্ত হয়, তবে সে চুপচাপ থাকে। পাশে দাঁড়িয়ে থাকা ইনিয়া শুধু দেখে যাচ্ছে অরণ্যর ওই নীরব শান্ত ব্যবহার। আজ অনেক দিন পর অরণ্যকে এমন শান্ত চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখছে। ইনিয়া ব্যালকনি থেকে হেঁটে বাহিরে আসে। এরপর রুমে এসে টেবিলের উপর রাখা কফির মগ নিয়ে আবার ফিরে আসে। অরণ্য ইনিয়ার পায়ের শব্দ শুনে তবুও সে তার দিকে ফিরে তাকায় না, বা ইনিয়া চলে যাচ্ছে কি এই কথাটা জিজ্ঞেস করে না। ইনিয়া কফির মগ অরণ্যর মুখের সামনে ধরে আর শক্ত গলায় বলে, অরণ্য, আপনার কফি এখন গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নেন, পরে ঠান্ডা হয়ে যাবে আবার। আর পুরুষ মানুষের সিগারেট খাওয়া আমার পছন্দ না, তাই ফেলে দিয়েছি। আই অ্যাম সরি। অরণ্য ইনিয়ার হাত থেকে কফির মগ নেয়। অরণ্য এমন চুপ করে থাকা তার ভালো লাগছে না। হয়তো ইভানের সাথে ইনিয়ার কথা বলা পছন্দ হয় নাই অরণ্যর, যার জন্য সে রাগ করে চুপচাপ হয়ে গেছে। অরণ্য যখন একার সময় কাটতে চায় তখন ইনিয়া আর তাকে বিরক্ত করে না। সে ব্যালকনি থেকে রুমে আসার জন্য পা বাড়ায়। অরণ্য তখন বলে ওঠে, ইনিয়া, সিগারেট খাওয়া পছন্দ না আপনার? না, সিগারেট খাওয়া পুরুষকে পছন্দ না, কোনটা সঠিক? অরণ্য কথা শুনে ইনিয়া পা থমকে যায়। পিছনে ফিরে অরণ্যর দিকে দেখে সে নিজের বলা কথা শেষ করে কফিতে মুখ দেয়। অরণ্যকে যে তাকে খোঁচা দিয়ে কথাটা বলেছে তা বুঝতে ইনিয়ার খুব বেশি দেরি হয় নাই। ইনিয়া মৃদু হাসি মুখে বজায় রেখে বলে, এই পৃথিবীতে ইনিয়ার পছন্দের কেউ নাই, কারণ যত বেশি সম্পর্ক জড়ায় তত বেশি কষ্ট সহ্য করতে হয়। আর আপনি আমার শত্রু, অবশ্য আমার বড্ড অপছন্দ মানুষ আপনি। অরণ্য কবির মুখ থেকে ঠোঁট সরিয়ে ফেলে এরপর বলে, মানুষ চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে, আর আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে। এইটাই হলো জীবনের ধ্বংসের অধ্যায়। অতৃপ্ত এই পৃথিবীতে আজ যা আয়োজন, অর্ধেক তার মায়া আর বাকি অর্ধেক প্রয়োজন। ইনিয়া কথাটা বলে নিজের রুমে ফিরে আসে। সেখানে অরণ্য শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাতে থাকা গরম কফির মগে আবার চুমুক বসায়। অরণ্য যখন অধিক মন খারাপ থাকে তখন সে শান্ত হয়ে আকাশ দেখে। রাতের বেলা গ্রামের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে। কি অপরূপ দৃশ্য! এর চাক তারা ফুটেছে, তারা সমগ্র আকাশ জুড়ে ছোটাছুটি করছে। অরণ্য যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে নিয়ে আসতো ছাদে। এরপর থেকে তার ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে বড্ড বেশি লাগে। অরণ্য যখন একা দাঁড়িয়ে আকাশ দেখে তখন তার মনে হয় পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। বাতাসে সুপ্ত ছোঁয়ার বাবার অস্বস্তি অনুভব করে। সকল বিপদ কষ্টের মাঝে বাবার ছায়া সবসময় তার পাশে থাকে। নিজেকে শান্ত রাখতে এই আকাশ আর তার বাবার অস্বস্তি তাকে সাহায্য করে। অরণ্য কফির মগে হাত দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মনে এমন অদ্ভুত অনুভূতি কেন তৈরি হচ্ছে খোদা? ইনিয়ার প্রতি নিজের ফিলিংস নিয়ন্ত্রণ কেন করতে পারছি না আমি? যে আমাকে অসম্ভব ঘৃণা করে তার মায়ায় আসক্ত হয়ে কেন যাচ্ছি আমি? নিজেকে সামলে রাখা বড্ড দায় হয়ে যাচ্ছে আজকাল। অরণ্য অসহায় হয়ে কথাটা বলে, কিন্তু তার কথার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রতিনিয়ত তিলে তিলে ইনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। ইনিয়ার মায়ায় বেড়াজালে সে জড়িয়ে যাচ্ছে। সেখান থেকে বের হওয়ার কোনো উপায় তার জানা নাই। অরণ্য আনমনে বলে ওঠে, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। অরণ্য নিজের একাকিত্ব উপভোগ করতে থাকে। অন্যদিকে ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের বিনুনি করে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা পর অরণ্য রুমে আসে। ইনিয়া নিজের ফোনে মেসেজ করেছিল নাতাশার সাথে। চৌধুরী বাড়ি থেকে বিয়ে হয়ে চলে আসার পর নাতাশার সাথে তার ভালো করে কথা হয় নাই। অরণ্য একবার ইনিয়ার দিকে তাকিয়ে দেখে ইনিয়াও ফোন রেখে অরণ্য দিকে দেখে। দুজোড়া চোখে মিলন হয়। অরণ্য তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে অফিসের কাজ করতে থাকে।
ইনায়া অরণ্যের ব্যবহারে অনেক সময় ধরে লক্ষ্য করে যাচ্ছে। অরণ্য যে তাকে এড়িয়ে যাচ্ছে তা ইনিয়া বেশ বুঝতে পারে। ইনিয়া ফোনে নাতাশার সাথে মেসেজ করা বন্ধ করে দেয়, পড়াশোনার কথা বলে। নাতাশাকে বিদায় জানিয়ে ফোন রেখে দেয়। বিছানায় ফোন রেখে ইনিয়া অরণ্যর সামনে আসে। তবুও অরণ্য ইনিয়ার দিকে না তাকিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। অরণ্যের এমন শান্তরূপ দেখে ইনিয়া বেশ বিরক্ত হয়। সে অরণ্যর হাত থেকে ল্যাপটপ নিয়ে পাশের টেবিলে রেখে দেয়। ইনিয়ার এমন কাজে অরণ্য বিরক্ত নিয়ে বুড়ো খুশকে ইনিয়ার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার ইনিয়া? সব জিনিস আমার হাত থেকে কেড়ে নিয়ে ফেলে কেন দিচ্ছেন? ব্যালকনিতে থাকতে সিগারেট ফেলে দিলেন, এখন ল্যাপটপ। এখন কি ল্যাপটপও আপনার সমস্যা হয়? অরণ্যর কথা শুনে ইনিয়া রেগে গিয়ে বলে, না, সমস্যা ল্যাপটপে না, সমস্যা হলেন আপনি। এই ইনিয়ার জীবনের সবচেয়ে বড় সমস্যা আপদ বিপদ হলো অরণ্যরাজ চৌধুরী। ইনিয়া প্রায় 3 ঘন্টা ধরে আপনার সাথে আমার কথা হয় না, তাহলে কি করে সব সমস্যার কারণ আমি হয়ে গেলাম? অবশ্যই সমস্যার কারণ আপনি। 3 ঘন্টা ধরে আমার সাথে কথা বলেন না কেন? কি করেছি আমি যে রাগ করে মুখ ভার করে রেখেছেন? ইভান ভাই। ইনিয়ার মুখে ইভানের নাম শোনার আগেই অরণ্যর মাথায় রক্ত উঠে যায়। অরণ্য সোফায় বসেছিল আর ইনিয়া দাঁড়িয়ে, যদিও অরণ্যর উপর একটু ঝুঁকেছিল। ইনায়া অরণ্য রাগী দৃষ্টিতে ইনিয়ার দিকে তাকায়, যেন চোখ দিয়ে আগুন বের হয়। অরণ্যর সামনে ঝুঁকে থাকা ইনিয়ার হাতে শক্ত করে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। অরণ্যের এমন কাছে ইনিয়া হতভম্ব হয়ে যায়। হঠাৎ করে এমন করে হাতে টান পড়ায় ইনিয়া সোজা এসে পড়ে অরণ্যর কোলে। অরণ্য রাগী দৃষ্টি দেখে ইনিয়ার শুকনো ঢোক গিলে। অরণ্য ইনিয়াকে নিজের কাছে নিয়ে আসে। আজ অবধি হয়তো অরণ্য ইনিয়ার উপর এত রাগ কখনো দেখায় নাই। আর আর না সব ইচ্ছায় কখনো ইনিয়াকে নিজের কোলে বসে আছে। অরণ্য ইনিয়ার গালে শক্ত করে ধরে বলে, একদম চুপ। যদি আর কখনো এই মুখে ইবানের নাম শুনি তাহলে কিন্তু আপনাকে খুন করে ফেলবো। ইবান চৌধুরী কবর খুঁজতে বাধ্য করবেন না আমাকে ইনায়া। আ আ আমি শুধু কি আমি শুধু শুনেন ইনিয়া, আপনি শুধু এই অরণ্যরাজ চৌধুরী আমার বিবাহিত বউ। আর নিজের স্বামীর নাম ছাড়া অন্য কারো নাম মুখে নেওয়া আপনার জন্য পাপ। অতীত থাকা দোষের না, কিন্তু অতীতে পড়ে থাকা অবশ্যই খারাপ। অরণ্য, আমার গালে ব্যথা করছে। ব্যথা করার জন্য এমন করে ধরেছি। যদি আপনার মুখে ইবানের নাম আরেকবার শুনি তাহলে এই চৌধুরী বাড়ি আর ইবান চৌধুরীর কী অবস্থা করব আপনি চিন্তাও করতে পারবেন না। শত্রু আমি আপনার, আর শত্রুর ক্ষমতা আর রাগ সম্পর্কে নিশ্চয়ই আপনার জানা আছে। অরণ্যের এমন রাগ ইনিয়ার বিয়ের পর প্রথম দেখেছে। আজ যেন সেই পুরনো অরণ্যরাজ চৌধুরীকে দেখেছে, যে তার শত্রু ছিল। প্রতিটি বিজনেস মিটিং সহ সব জায়গায় অরণ্য এমন রাগী চেহারা দেখত। যদিও বিয়ের পর তার থেকে এমন ব্যবহার কখনো পায় নাই, তবে আজ অরণ্যের রাগ দেখে বুক কেঁপে ওঠে। অরণ্য আবার বলে, শোনেন ইনিয়া, আমি ওই ইভান চৌধুরীর মতো কাপুরুষ না, যে নিজের বউকে ঘৃণা করে বিয়ে করে অন্যের হাতে তুলে দিব। বউ আপনি আমার, তাই রাগ জেদ ঘৃণা সব সহ্য করতে বাধ্য। মাথায় ভালো করে ঢুকে রাখুন, বউ হন এই অরণ্যরাজ চৌধুরীর বউ আপনি। অরণ্য ইনিয়াকে নিজের কোল থেকে সরিয়ে দেয়, এরপর সোফা থেকে উঠে পড়ে। ইনিয়া গালে হাত দিয়ে দেখে সেখানে ব্যথা হয়ে লাল দাগ বসে গেছে। অরণ্যর বেরিয়ে যাওয়া দেখে ইনিয়া বলে, কোথায় যাচ্ছেন আপনি অরণ্য? জাহান্নামও যাব, আপনার কি? আর শুনুন, যখন আপনার মুখ থেকে আমার জন্য কৌল বের হয়েছে তখন ভালোবাসি কথাটাও বের হবে। আর না হলে কি করে জোর করে ভালোবাসতে হয় তা অরণ্য ভালো করেই জানে। ভবিষ্যতে আমার সামনে ওর নাম নেওয়ার সাহস করলে গালের লাল দাগ না, বরং গলায় থাকবে না। প্রায় 10 মিনিট পর অরণ্য রুমে ফিরে আসে। ইনিয়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার গলার আঘাত ভালো করে দেখতে থাকে। অরণ্যকে দেখে ইনিয়া তার গলা থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে বসে। অরণ্য রুমে ঢুকে বিছানায় বসা ইনিয়ার কাছে যায়। ওর গলার দিকে তাকিয়ে দেখে লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। অরণ্য নিজের হাতে থাকা ওষুধের বাক্স থেকে ওষুধ বের করে, এরপর বলে, ইনায়া মাথা উঁচু করেন, ওষুধ লাগাতে হবে। অরণ্য কথাটা বেশ জোরে বলে, যা ইনিয়া শুনে ইনিয়া তাড়াতাড়ি করে তার মাথা উঁচু করে।
অরণ্য ইনিয়ার সামান্য কাছে এগিয়ে যায়। এরপর তার হাতে থাকা তুলার মধ্যে ওষুধ লাগিয়ে নেয়। এরপর ইনিয়ার গলায় কেটে যাওয়া স্থানে মলম লাগিয়ে দেয়। ইনিয়ার ব্যথায় শক্ত করে অরণ্যর হাত ধরে ফেলে। অরণ্য ওষুধ লাগানো শেষ হলেই বলে, ইনায়া, আপনি বরং এখন রেস্ট নেন, আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি। অরণ্য কথাটা বলে ওষুধ টেবিলের উপর রাখে। এরপর রুম থেকে বের হয়ে যায়। ইনিয়া এতক্ষণ চুপচাপ বসেছিল। আজকে অরণ্যর এমন রাগী রূপ দেখে ইনিয়ার প্রচুর ভয় করছিল, যার জন্য সে আর কোনো কথা বলে নাই অরণ্যর সাথে। অরণ্য নিচে যায় খাবার নিয়ে আসতে। সেখানে বৃদ্ধ মহিলারা তাকে দেখে জিজ্ঞেস করে, আরে অরণ্য বাবা, তুমি এখানে রান্নাঘরে কি করছো? তোমার কি খিদে পেয়েছে? আমি কি কিছু রান্না করে দিব? অরণ্য শান্ত গলায় বিনয়ের সহিত বলল, না নানু, আমি এখন কিছু খাবো না। আসলে ইনিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, যার জন্য সে এখন নিচে এসে খাবার খেতে পারবে না। তাই রান্নাঘরে এসে ইনিয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি। অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলারা বুঝতে পারে অরণ্য যথেষ্ট কেয়ার করে ইনিয়ার। তবে উনি অরণ্যকে খাবার বাড়তে না দিয়েই নিজেই রান্নাঘর থেকে খাবার বেড়ে অরণ্যকে দেয়। অরণ্য ওনাকে ধন্যবাদ জানিয়ে খাবার নিয়ে সেরে দিয়ে উপরে উঠে চলে আসেন। ইনিয়া বিছানায় শুয়ে ফোনে এসএমএস কোম্পানির আগের কিছু ফাইল মনোযোগ সহকারে দেখছিল। রূপনগর গ্রামে আসার লক্ষ্য সে ভুলে যায় নাই। তার মনে আছে আগে নিজের মামার মৃত্যুর বিষয় তাকে জানতে হবে। আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এসএস কোম্পানির এমডি হিসাবে তাকে সকল দায়িত্ব পালন করতে হবে। ইনিয়ার ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য। ওর হাতে খাবার দেখে ইনিয়ার সামনে থাকা টেবিলে কাগজ রেখে দেয়। অরণ্য বলে, ইনিয়া উঠে পড়ুন, খাবার খেয়ে পরে ওষুধ খাবেন। গলায় ব্যথা যা লেগেছে তার জন্য যদি রাতে জ্বর আসে তখন সমস্যা হতে পারে। অরণ্যর কথা শুনে ইনিয়া বিছানা ছেড়ে উঠে পড়ে। অরণ্য খাবারের থালা থেকে চামচ দিয়ে ভাত মাখিয়ে ইনিয়ার মুখে তুলে দেয়। ইনিয়া অরণ্যর দিকে তাকিয়ে দেখে সত্যি মানুষটা অদ্ভুত। যে অল্প সময় আগে তার সাথে রাগ করে তাকে মেরে ফেলতে চেয়েছিল, এখন সেই তার গলায় ওষুধ লাগিয়ে দিয়েছে, নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। অরণ্যকে বুঝতে হয়তো ইনিয়ার হাজার জনম লেগে যাবে। অরণ্য বুঝতে পারে ইনিয়া তার দিকে তাকিয়ে আছে, তবে সে কোনো কথা না বলে শান্ত হয়ে নিজের কাজ করতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে অরণ্য ইনিয়াকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তে বলে। ইনিয়া বাধ্য মেয়ের মতো তা করে। অরণ্য নিজের জন্য নিয়ে আসা খাবার খেয়ে ইনিয়াকে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। ইনিয়া বিছানায় শুয়ে পড়ে, তবে অরণ্য সোফায় বসে ল্যাপটপে কাজ করতে থাকে। প্রায় 2 ঘন্টা পর ইনিয়া দেখে অরণ্য এখনও কাজ করছে। বিকেলে অনেক সময় ঘুমানোর কারণে ইনিয়ার চোখে এখন কোনো ঘুম নাই। ইনিয়া অরণ্যর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, অরণ্য, আপনি ঘুমাবেন না? প্রায় রাত 11টা বেজে গেছে, কখন ঘুমাবেন আপনি? ইনিয়ার কণ্ঠ শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মুখ উঁচু করে ইনিয়ার দিকে তাকায়। অরণ্য বলে, অফিসের জরুরি কিছু কাজ আছে যা করতে হবে আমাকে। আপনি ঘুমান, সময় হলে আমি ঘুমিয়ে পড়ব। অরণ্যর কথা ইনিয়া শুনে না। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে অরণ্যর সোফার কাছে যায়। এরপর ওর হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে অরণ্যর হাত ধরে বিছানা নিয়ে আসে। এরপর বলে, অরণ্য শুনুন না, আই অ্যাম সরি, আর কখনো এমন হবে না, বিশ্বাস করেন। সরি অরণ্য, আমাকে মাফ করে দিন। অরণ্য ইনিয়ার কথা শুনেও না শোনার ভাব করে। সে যখন বিছানা থেকে উঠে চলে যাবে তার আগে ইনিয়া তার হাত ধরে ফেলে। ইনিয়া শক্ত করে পেছন থেকে অরণ্যকে জড়িয়ে ধরে। এরপর কান্না করে দিয়ে বলে, আই অ্যাম সরি অরণ্য, আর কখনো এমন হবে না, বিশ্বাস করেন। আমি আর কখনো আপনার নাম ছাড়া অন্য কারোর নাম নিজের মুখে উচ্চারণ করব না। আপনাকে কষ্ট দেই এমন কাজ করব না। ইনিয়ার জড়িয়ে ধরে ফেলে দেওয়ার কারণে অরণ্য থমকে যায়, তার পা স্থির হয়ে যায়। অরণ্য নিজের পেটে ইনিয়ার হাতে উপস্থিতি বুঝতে পারে। তার মুখে একটা হাসি ফুটে ওঠে। অরণ্য শান্ত হয়ে যায়। ইনিয়া এখনও কান্না করে যাচ্ছে। ছোটবেলা থেকে যদি ইনিয়াকে কেউ অবহেলা করে তাহলে তার বড্ড বেশি কষ্ট হয়। অবহেলা কথাটা ইনিয়া খুব অপছন্দ করে। অরণ্য ইনিয়ার মুখ উঁচু করে তুলে ধরে, এরপর বলে,
কি হয়েছে? কান্না কেন করছেন? আপনি আমাকে ইগনোর কেন করছেন অরণ্য? আপনি আমাকে বকা দেন আর রাগ করেন, যাই করেন, আমার সাথে কথা বলা বন্ধ করবেন না। আপনার সাথে কথা না বলে কষ্ট হয় আমার। অরণ্য ইনিয়ার দিকে তাকিয়ে হেসে দেয়। এরপর বলে, মিসেস ইনিয়া, আপনার কি হয়েছে বলুন তো? আগে যখন আপনাকে ট্রাস্ট করতাম তখন খুন করে ফেলার হুমকি দিতেন, আর এখন নিচ থেকে জড়িয়ে ধরছেন। সত্যি করে বলুন, অরণ্য চৌধুরীর প্রেমে পড়ে যান নাই তো আবার? অরণ্যর কথা শুনে ইনিয়া ওকে ছেড়ে দেয়। ইনিয়া দূরে সরে যেতে চাইলে অরণ্য আবার তাকে নিজের কাছে নিয়ে আসে। অরণ্য আলতো করে ইনিয়ার চোখের পানি মুছে দেয়। এরপর বলে, ইনায়া, আপনি যে আমাকে ঘুমাতে বলছেন, কোথায় ঘুমাবো আমি? এখানে ছোপা নাই, আর আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন না। অরণ্যের কথা শুনে ইনিয়ার মাথায় টনক নড়ে। সত্যি যে, আর অরণ্য কখন এক বিছানায় ঘুমায় নাই। বাড়িতে থাকতে অরণ্য সোফায় ঘুমায় আর ইনিয়া বেডে, কিন্তু এখন কি করে ঘুমাবে? অরণ্য বলে, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি বরং সোফায় যাই। অরণ্য যখন চলে যাবে তখন ইনিয়া তার হাত ধরে ফেলে। এরপর বলে, আপনি বরং এখানেই ঘুমান, আর বিছানা যথেষ্ট বড়, ঘুমাতে অসুবিধা হবে না। আপনি এক পাশে ঘুমাবেন আর অন্য পাশে আমি। আর ইউ শিওর? হুম, শিওর।